দিন তারিখ আমার স্পষ্ট মনে নেই, খুব সম্ভবত 2009 সালের দিকের ঘটনা। আমি তখন মানবজমিন পত্রিকায় কাজ করি। একদিন বিকেলে দেখলাম যে আমাদের একজন সিনিয়র সহকর্মী খুবই হন্তদন্ত হয়ে অফিসে আসছেন। তিনি আমার পাশের চেয়ারেই বসতেন, এসেই বললেন যে সাজিদ, আমার কাছে খুব বড় একটা গোয়েন্দা রিপোর্ট আছে। তিনি তার ব্যাগ থেকে কাগজের স্তূপ বের করলেন এবং আমাকে পড়তে দিলেন। আমি কয়েক পাতা পড়েছিলাম, কিন্তু আমার স্পষ্ট এখন মনে নেই সেখানে আসলে কী লেখা ছিল। তবে এটা একদম পুরোপুরি মনে আছে যে রিপোর্টটা ছিল আসলে সাইফুল আলম মাসুদ সাহেবের বিরুদ্ধে, যিনি এখন এস আলম নামে খুবই পরিচিত। এরপর গত 15-20 বছরে এস আলম গ্রুপ যখন বারবার আলোচনায় আসতো, আমার সেই রিপোর্টটার কথা মনে হতো। এবং আমার মনে আছে যে তখন আমরা মনে করতাম যে এস আলম বিএনপি ঘরানার ব্যবসায়ী। সে যাই হোক, এরপরের গল্পটা আমাদের প্রায় সবারই জানা। এই জানা গল্পটাই খুবই নতুনভাবে এবং বিস্তারিতভাবে গত 2 দিনে সেই জানা গল্পের একটা অংশ উপস্থাপন করেছে দেশের খুবই শীর্ষ দুটি দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রথম আলোতে ইসলামী ব্যাংক কীভাবে দখল হয় সেটা নিয়ে 2 পর্বের একটা রিপোর্ট আমরা দেখলাম। অন্যদিকে ডেইলি স্টারের সোশ্যাল এসআইবিএল নামে যেটা পরিচিত সোশ্যাল ইসলামী ব্যাংক, সেটাও এস আলম গ্রুপ কীভাবে দখল করেছিল সেটার একটা বিস্তারিত বিবরণ আছে। দুটি রিপোর্টই খুবই চমৎকার। এবং আমি বলছিলাম যে এখন তো প্রিন্ট মিডিয়া বিশেষ করে খুবই হুমকির মুখে রয়েছে। গত কয়েক বছর ধরে ঢাকার মিডিয়া বলতে প্রচলিত যে মিডিয়া, সংবাদপত্র বা টেলিভিশন, এটা খুবই বাজে একটা সময় পার করছে। বিশেষ করে পত্রিকার কাটতিক দিন দিন খুবই কমছে, মানুষ পত্রিকা পড়ছে না, এবং এটা নিয়ে এক ধরনের হাহাকার আছে আমাদের মধ্যে। কিন্তু এই সময়েও প্রিন্ট মিডিয়া আসলে কী ধরনের রিপোর্টের উপর ভিত্তি করে বেঁচে থাকতে পারে তার একটা বাস্তব প্রমাণ বা উদাহরণ হাজির করেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের এই দুটি রিপোর্ট। সোশ্যাল ইসলামী ব্যাংকের দখলের রিপোর্টটা আগে আসলে কোথাও হয়নি, এটা একদম নতুন রিপোর্টই বলা যায়। মানে দখল যে হয়েছে সেটা তো সবাই জানতো, সেটা নিয়ে আলোচনাও হয়েছে, কিন্তু এত বিস্তারিত বিবরণ আগে কোথাও আসেনি। অন্যদিকে ইসলামী ব্যাংক কীভাবে দখল হয়েছিল সেটা নিয়ে আগেও রিপোর্ট হয়েছে, কিন্তু এই রিপোর্ট আরও বিস্তারিত। এবং একটা কমন জিনিস যে গোয়েন্দা সংস্থা কীভাবে ব্যাংকের পরিচালকদেরকে পদত্যাগে বাধ্য করেছিল এবং কীভাবে ব্যাংক দুটি এস আলমের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবং ইসলামী ব্যাংক নিয়ে আরেকটা যেটা দেখা যায় যে সালমান এফ রহমানের সঙ্গে মাসুদ সাহেবের এক ধরনের দ্বন্দ্বও ছিল, কিন্তু এই দ্বন্দ্বে আসলে এস আলমই জয়ী হয়। এবং শুধু ইসলামী ব্যাংক না, 7 বা 8টা ব্যাংক সে সময় দখল করেছিল এই সাইফুল আলম। যদিও তার গুণগ্রাহী ভক্ত এখনও বাংলাদেশে রয়েছে, এবং কয়েকদিন আগে বাংলাদেশের একজন প্রভাবশালী মন্ত্রী পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছেন, আমার বিবেচনায় সেটা অনেকটাই এস আলমের পক্ষে যায়। এই যে এত বিস্তারিত রিপোর্ট, এরপরও আসলে কিছু প্রশ্ন কিন্তু থেকে গেছে। অন্তত আমি কিছু প্রশ্নের জবাব পাইনি। যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে গোয়েন্দা সংস্থা কেন এই দুটা ব্যাংক দখল করে ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক সাইফুল আলম সাহেবের হাতে তুলে দিলেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাইফুল আলমের তো নিজের এত ক্ষমতা থাকার কথা নয় যে তিনি গোয়েন্দা সংস্থাকে এভাবে ব্যবহার করবেন। এখন ওই গোয়েন্দা কর্মকর্তারা কি অর্থের বিনিময়ে এটা করেছেন, নাকি এটার পিছনে আরও কোনো শক্তি ছিল? তারেক আহমেদ সিদ্দিকী তখন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ছিলেন, তার কথা সবসময় শোনা যেত এসব কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি মোটামুটি নিশ্চিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, তাদের ক্লিয়ারেন্স ব্যতীত এই ধরনের ঘটনা ঘটেনি। তারা কোনো না কোনোভাবে এটাতে সম্পৃক্ত ছিলেন বলে এর আগেও আমি নানা সূত্রে শুনছিলাম, কিন্তু এখন পর্যন্ত এর পক্ষে অকাট্য কোনো রিপোর্ট আমরা বাংলাদেশে দেখিনি। বিশেষ করে এটা খুব লজিক্যাল, আপনি যদি চিন্তা করেন যে এস আলমের নিজের এত ক্ষমতা থাকার কথা নয়, গোয়েন্দা সংস্থাও শুধুমাত্র আর্থিক লাভবানের উদ্দেশ্যে গোয়েন্দা কর্মকর্তারা এরকম একটা সেন্সিটিভ অপারেশন চালাবেন, সেটাও আমার মনে হয় না। এটা নিশ্চিতভাবেই সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এতে ছিলেন, এবং যেটা শোনা যায় যে এতে শেখ রেহানার ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যেটা প্রথম আলো রিপোর্টেও কিছুটা আছে, যে বাংলাদেশের আসলে গত কয়েক বছর অর্থনীতির একটা প্রধান অংশে পরিণত হয়েছিল ইসলামী ব্যাংক। তো ইসলামী ব্যাংকের উপর এই ধরনের আঘাত আসলে বাংলাদেশে যে অর্থনীতিতে একটা বিরাট আঘাত আসবে, এবং আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে যেটার একটা প্রভাব পড়বে ব্যাংকগুলো এভাবে লুট হলে। শুধু ইসলামী ব্যাংক থেকে দেখেন 80,000 কোটি টাকার মতো লুট করেছে তারা, এটা তো সবাই জানতো। তারপরেও বাংলাদেশের যে সিস্টেম, এটা কেন এই ঘটনা ঘটতে দিল? এবং আমরা
আতিউরের অনেক সমালোচনা করি, কিন্তু আমরা ওই রিপোর্টে যেটা দেখছি যে তিনিও শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন যে ইসলামী ব্যাংকটা যেন তার ব্যাংকিং সিস্টেমে চলে, কারণ তিনি এটা বুঝতে পারছিলেন যে ইসলামী ব্যাংক এভাবে লুট হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতি সে চাপ সহ্য করতে পারবে না। তো আমরা যেটা দেখি যে ইসলামী ব্যাংক যেভাবে পোকলা করে দেওয়া হলো এবং বাংলাদেশের পুরো অর্থনীতির মেরুদণ্ড যেভাবে ভেঙে দেওয়া হলো, ও সেটার নেপথ্যে এসালম, ডিজিএফআই এর বাইরেও কেউ থাকতে পারে, কিন্তু তারা এখনও সেভাবে সামনে আসেনি। এবং আমার নিজের অবজারভেশন হচ্ছে যে শেখ হাসিনা, শেখ রেহানা এতে জড়িত এবং শেখ রেহানার ভূমিকা এতে মুখ্য। এখন আরেকটা প্রশ্ন যে কিছুদিন আগে সংসদে সালাউদ্দিন সাহেবও এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু আমি বিনয়ের সঙ্গে তার সঙ্গে দ্বিমত পোষণ করি। এটা ঠিক যে ইসলামী ব্যাংক থেকে এসালমের যে দখলদারিত্ব সেটা কিছুটা স্থগিত আছে বলা যায়, কারণ এখনও ইসলামী ব্যাংকের যে শেয়ার, এতে 80% শেয়ার হলো এসালম এবং তার সুবিধা, তার চক্রের কেনা, এবং ওই শেয়ারটা এখন বাংলাদেশ ব্যাংক জব্দ করে রেখেছে এবং তারা তাদের মতো পরিচালক নিয়োগ দিয়েছে। এবং যেটা দেখা গেছে যে আরেকটা কথা আমার বলে রাখা দরকার যে এসালম এই ব্যাংক যখন দখল করলো তখন ব্যাংকের ভেতর থেকেই কিছু লোককে তারা উচ্চ পর্যায়ে নিয়োগ দেয়, বিশেষ করে খাতুনগঞ্জ শাখায় যারা কর্মরত ছিল। প্রথম আলো রিপোর্টেও সেটা আছে। এবং তার মানে কি, ইসলামী ব্যাংকের ভেতরেও কিছু বিশ্বাসঘাতক ছিল এবং এই বিশ্বাসঘাতকরা হয়তো কোনো না কোনোভাবে কোনো ইসলামিস্ট পলিটিক্যাল পার্টিরও কর্মী। তার মানে ইসলামপন্থী রাজনীতি করলেই আপনাকে যে এ ধরনের বড় ধরনের বিশ্বাসঘাতক হতে আটকে রাখবে, এটা অনেক সময় নিশ্চিত করা যায় না। আরেকজন ব্যবসায়ী যিনি এখন খুব প্রভাবশালী এবং একটা টিভি চ্যানেলের মালিক, তিনিও কিন্তু এসালমের ওই চক্রের মধ্যে থেকে, তিনি নিজে যদিও অনেক জায়গায় নাকি দাবি করেন তিনি বাধ্য হয়েছিলেন, ইসলামী ব্যাংকের বেশ বড় অঙ্কের টাকা কিন্তু লোপাট করেছেন। তা আমরা যেটা দেখি যে শস্যের মধ্যেও ভূত ছিল। এখন 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইসলামী ব্যাংকটা তাহলে এখন কোন দিকে যাবে। আমরা যেটা দেখছি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডিকে একটা বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। প্রথম আলো আজকে রিপোর্ট বলছে যে বর্তমান সরকার হয়তো চায় না যে ইসলামী ব্যাংকে জামাতের প্রভাব আরও বাড়ুক, কিংবা জামাতের যে লোকেরা এটার মালিক ছিল তারা মালিকানা ফিরে পাক, হয়তো এটা তারা চান না। এই কারণেই এদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। কারণ ওই যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর আবার ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অনেককে ফেরানো হয়েছে, কিন্তু মালিকানা আসলে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এখন সরকার যে ব্যাংক আইন করলো সেখানে আসলে এখন সুযোগ রাখা হয়েছে, যারা অর্থ লোপাট করেছে তারা যেন ব্যাংকের মালিকানা ফিরে পান, এরকম একটা সুযোগ কিন্তু রেখে দেওয়া হয়েছে। আমি ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তাকে সেদিন জিজ্ঞেস করেছিলাম যে তাহলে ইসলামী ব্যাংক নিয়ে সরকার কি করতে যাচ্ছে। তিনি যেটা বলছিলেন, ওই যে আলোচনা এরই মধ্যে আমি করেছি, যে এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, এবং তিনি বলছেন যে অর্থমন্ত্রী এই সেন্সিটিভিটি সম্পর্কে অবগত। কারণ ইসলামী ব্যাংক যদি এখন আবার আস্থার সংকটে পড়ে, দোষে তো পড়েছেই আসলে, এখন যদি আরও খারাপ অবস্থা, এটা বাংলাদেশের অর্থনীতির উপর বাজে প্রভাব পড়বে। কিন্তু সরকারের আরও দু একজন প্রভাবশালী ব্যক্তি, তারা খুব সম্ভবত এসালমের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, এবং তারা চান যে ইসলামী ব্যাংকে আবার মাসুদ সাহেবের শাসন ফিরিয়ে আনার জন্য। এখন যেটা দেখা যাচ্ছে যে এসালমের একটা কালো ছায়া বাংলাদেশের অর্থনীতিতে আবার দেখা যাচ্ছে, এবং এটা আসলে খুবই দুঃখজনক।